নমস্কার, আমি শ্রী কার্তিক চন্দ্র মণ্ডল বলছি। এর আগের ভিডিওতে পিএসসির অ্যাসিস্ট্যান্ট টিচার ইন জিওগ্রাফি 2015-র কোয়েশ্চেন্স এবং তার এক্সপ্লানেশন তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম। এই ভিডিওতে তোমরা কমেন্ট বক্সে জানিয়েছো তোমাদের ভালো লাগার কথা। অনেকে আবদার করেছো যে এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স এবং তার এক্সপ্লানেশনগুলোর ধারাবাহিকতা রাখতে। তোমাদের অনুরোধেই সেই ধারাবাহিকতা আজ দ্বিতীয় পর্ব পর্যালোচনা করছি। আশা করি প্রথম ভিডিওর মতো দ্বিতীয় ভিডিও তোমাদের সবার কাজে লাগবে, ভালো লাগবে। এবার আমরা শুরু করছি। আজকে প্রথম প্রশ্ন, রিভার ক্যাপচার থ্রু ল্যাটারাল ইরোশন ইজ কল্ড। চারটে অপশন আছে। প্রথমটা আছে স্ট্রিম পাইরেসি, আর রিভার ক্যাপচার মোটামুটি সিনোনিমাস। তারপর আছে স্ট্রিম অ্যাবস্ট্রাকশন, যা কিনা ল্যাটারাল ইরোশনের জন্য হয়ে থাকে। এটাই হচ্ছে অ্যান্সার। আর এই স্ট্রিম অ্যাবস্ট্রাকশন যা কিনা ল্যাটারাল ইরোশনের জন্য হয়, প্রধানত দেখা যায় ম্যাচিওর স্টেজে এবং কোস্টাল প্লেনের যেসব জায়গা সেডিমেন্টারি রকস দ্বারা গঠিত, সেখানে ল্যাটারাল ইরোশনের ফলে এই স্ট্রিম অ্যাবস্ট্রাকশনটা ঘটে থাকে। আর সি যে অপশনটা রয়েছে ল্যাটারালাইজেশন, আমরা প্রত্যেকেই জানি এটা একটা সয়েল ফর্মিং প্রসেস। আর স্ট্রিম মিয়েন্ডারিং তো নদী যে তার চলার পথে আঁকাবাঁকা পথ ব্যবহার করে, সেটাই হচ্ছে স্ট্রিম মিয়েন্ডারিং। নেক্সট কোয়েশ্চেন আমরা আজকে 22 নম্বরে চলে যাব। সাবসিকোয়েন্ট স্ট্রিম ফলো। চারটে অপশন আছে এখানে। ইনিশিয়াল স্লোপ অফ ল্যান্ড সারফেস এ, the axis of anticlines or ridges B, opposite to the master consequent stream, আর D হচ্ছে the direction of the master consequent stream। এইটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ পরবর্তী নদী অনুসরণ করে the direction of the master consequent stream, অনুগামী নদীকে অনুসরণ করে। নেক্সট কোয়েশ্চেন, এবার আমরা 23 নম্বর যে কোয়েশ্চেন পাচ্ছি, 23 নম্বর কোয়েশ্চেনে দেখছি যে the earth's climate system does not necessarily include। প্রথমে আছে এক্সোস্ফিয়ার, মোটামুটি অনেক বইতে অনেক রকম বলছে, 500 থেকে 700 কিলোমিটার যার বিস্তার। আবার অনেক বইতে 640 কিলোমিটারের বেশি উচ্চতা, সেটাও বলছে। এবার রয়েছে লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, ক্রায়োস্ফিয়ার। আমরা প্রত্যেকেই জানি যে এই যে একটা এইরকম ল্যান্ডফর্ম, এই ল্যান্ডফর্মের আমরা দেখছি যে এইটা হচ্ছে মাউন্টেনের একটা পিক। এখানে যে ফ্রোজেন গ্রাউন্ড অফ আইস রয়েছে, সেটাই হচ্ছে ক্রায়োস্ফিয়ার। আর এইখানে আমরা যে ক্লাইমেটিক সিস্টেম, সেই ক্লাইমেটিক সিস্টেম মানে এখানে মাউন্টেন ক্লাইমেট, সেটা পাচ্ছি। তারপর রয়েছে অপশন অনুযায়ী হাইড্রোস্ফিয়ার, এইটা হাইড্রোস্ফিয়ার। এখানে আমরা যে বায়ুমণ্ডল দেখছি, তার উপরেও আমরা নানান ধরনের জলবায়ু, আবহাওয়ার উপাদান এগুলো পাচ্ছি। আর লাস্ট রয়েছে লিথোস্ফিয়ার। অ্যাকচুয়ালি এই লিথোস্ফিয়ারটা আমরা যদি এইরকম ভাবে ভাগ করি পৃথিবীকে, এটা হচ্ছে আর্থ ক্রাস্ট। মোটামুটি এর হচ্ছে ডেপথ হচ্ছে নিচের দিকে 35 কিলোমিটার। আর এটা এখানে 700 কিলোমিটার। এটা হচ্ছে আপার ম্যান্টেল।
তা এই যে আপার ম্যান্টেল এই পর্যন্ত অংশটাই হচ্ছে লিথোস্ফিয়ার অ্যাকচুয়ালি। এই পর্যন্ত অংশটাই হচ্ছে এই বি এর বিতে, এই যে বিতে লিথোস্ফিয়ার। তা এই লিথোস্ফিয়ারের এই ওপরের অংশটা হচ্ছে আর্থ ক্রাস্ট, যেটাকে আমরা আর্থ ক্রাস্ট বলছি। এখানে যে জীবজগৎ রয়েছে, প্রাণী উদ্ভিদ সবাই কিন্তু যে ক্লাইমেট সিস্টেমের দ্বারা নানানভাবে প্রভাবিত। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে দ্য আর্থস ক্লাইমেট সিস্টেম ডাজ নট নেসেসারিলি ইনক্লুড। এই আমরা এক্সোস্ফিয়ার সম্পর্কে খুব বেশি জানিই না এবং সেখানে এই ক্লাইমেটিক সিস্টেমকে তেমন ভাবে উপলব্ধিও করতে পারি না। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব 24 নম্বর। বলছে নর্মাল সাইকেল অফ ইরোশন বেসিক্যালি রেফার্স টু কাস্ট সাইকেল অফ ইরোশন, এওলিয়ান মানে উইন্ড, আর এওলিয়ান মানে হচ্ছে উইন্ড, আর তোমার ফ্লুভিয়াল মানে হচ্ছে রিভার। তা এই রিভারটাই হচ্ছে অ্যান্সার কেবলমাত্র, কারণ ভূপৃষ্ঠের যে 70% যে তোমার ভূমির ভাস্কর্য প্রধানত নদীর স্বাভাবিক ক্ষয়কার্যের মাধ্যমে হয়ে থাকে বলে একে ফ্লুভিয়াল বা রিভার সাইকেল অফ ইরোশন বলে। তাই এই যে ফ্লুভিয়াল বা রিভার সাইকেল দ্বারা হয়, এই জন্য একে নর্মাল সাইকেল অফ ইরোশন বলে। নর্মাল সাইকেল অফ ইরোশন এই কারণে বলে, যেহেতু 70%-এর বেশি এই যে আর্থ স্কালচার এটা ঘটে থাকে, সেই কারণে একে বলে নর্মাল সাইকেল অফ ইরোশন। বেশ, এরপর আমরা 25 নম্বরে চলে যাব। আমরা দেখছি প্যাটল্যান্ডস অফ রাঁচি প্লেটো আর এক্সাম্পলস অফ। আমরা ফার্স্ট হচ্ছে একটা কাজ করে নিই। প্যাটল্যান্ড, প্যাটল্যান্ড এটা কি? আমরা দেখছি ছোট নাগপুর প্লেটের যেসব জায়গায় হাইট অনেক বেশি, অ্যাপ্রক্সলি 1100 মিটার অ্যারাউন্ড, সেই জায়গাগুলোকে আমরা বলি প্যাটল্যান্ড। এরকম প্যাটল্যান্ড আমরা দেখছি এখানে সেই কোন পেনিপ্লেনে দেখা যায়, অর্থাৎ কোন সমভূমিতে দেখা যায়? লোকাল, রিজিওনাল। লোকাল হচ্ছে এমন একটা কনসেপ্ট, অ্যান্সার কিন্তু রিজিওনাল পেনিপ্লেন হবে। এবার লোকালটা কেন নয় সেটা আমি বলছি। লোকাল পেনিপ্লেন হলো বাই এনি জিওমরফিক প্রসেস ইট টেকস প্লেস অ্যান্ড ভেরি স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি। এটা কিন্তু খুব ধীরে ধীরে হয় আর যে কোনো জিওমরফিক প্রসেসের দ্বারা। রিজিওনাল পেনিপ্লেন represent the second stage of peniplanation. পেনিপ্লেনেশন স্টেজের সেকেন্ড স্টেজ যে হয়ে থাকে। আর রাঁচি প্লেটো আর ফর্মড when most of the landmass is eroded, যখন বেশিরভাগ উঁচু ল্যান্ডফর্ম গুলো ইরোডেড হয়ে গেছে এবং বেস লেভেলের কাছাকাছি পৌঁছে গেছে, সেই জন্যই এটা অ্যান্সার। আর আপলিফটেড তো আমরা বুঝতে পারছি যে আপলিফটেড হচ্ছে ভূমির যে আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে নানান রকম ভূয়ালোড়নের দ্বারা, সেটাই এখানে বলা হয়েছে। আর আরেকটা রয়েছে রিসার্ক রিয়াক্টেড পেনিপ্লেন। এইটা হচ্ছে অনেক সময় সেডিমেন্টারি রক্স অর্থাৎ পাললিক শিলা যখন মাটির নিচে চাপা পড়ে যায়, সেডিমেন্টারি রক্স যখন মাটির নিচে চাপা পড়ে যায়, তখন সেটাই হচ্ছে এই রিসারেক্টেড পেনিপ্লেনস। আমাদের এখানে অ্যান্সার হচ্ছে রিজিওনাল পেনিপ্লেন। নেক্সট আমরা চলে যাব 26 নম্বর কোয়েশ্চেনে। 26 নম্বর কোয়েশ্চেন হচ্ছে আমরা দেখছি দ্য মোস্ট ভায়োলেন্ট অ্যান্ড ডিস্ট্রাকটিভ আর্থকোয়েক ওয়েভস আর। আর্থকোয়েক ওয়েভস এর PLSP এগুলো সবই বলা আছে এখানে। এই অপশনগুলোর মধ্যে এল ওয়েভস এর ক্ষেত্রে এর গতিবেগ অনেক কম কিন্তু বিধ্বংসী ক্ষমতা খুব বেশি, কারণ এই তরঙ্গ ভূপৃষ্ঠকে ওপরে ঠেলে যেমন তোলে তেমনি আবার নিচে আছাড়ও মারে। সুতরাং এল ওয়েভ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে
27 27 এ আমরা দেখছি যে which one of the following is not a intrusive volcanic topography। ইন্ট্রুসিভ যাকে আমরা বলি উদ্বেদী, বাংলাতে উদ্বেদী। তা এই যে উদ্বেদী ধরনের নয়, এখানে যেগুলো রয়েছে সবগুলোই সবগুলোই আমরা দেখছি ইন্ট্রুসিভের এক্সাম্পল, এক্সেপ্ট হচ্ছে ক্যালডেরা। ক্যালডেরাই হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ক্যালডেরা তো আমরা জানি যে কোনো যদি এরকম ভলকানিক মাউন্টেনের এরকম কোণ থাকে, সেই ডিউ টু ইরাপশন, বিস্ফোরণ বা ধসের কারণে এই অংশটা ব্লাস্টের মতো উড়ে যায়, উড়ে গিয়ে এই রকম একটা আমরা দেখি এইরকম ধরনের একটা ল্যান্ডফর্ম তৈরি হয় এবং এই জায়গায় জল জমে, ক্রমাগত জল জমে আমরা দেখছি যে এইখানে ক্যালডেরা তৈরি হয়। স্বাভাবিকভাবে ক্যালডেরা ইন্ট্রুসিভ ভলকানিক টোপোগ্রাফির অন্তর্ভুক্ত নয়। এবার আমরা 28 এ চলে যাব। লাহার ইজ আ টাইপ অফ, এখানে স্টর্ম বলছে ঝড়, ফ্লাড বন্যা, মাড ফ্লো এখানে কর্দম প্রবাহ বা সি ওয়েভ। আমরা এখানে দেখছি অ্যান্সার মাড ফ্লো। এখন দেখা যাক লাহারটা কি। লাহার হচ্ছে কোনো যদি এরকম ভলকানিক মাউন্টেন থাকে, তার থেকে যে ভলকানিক মেটেরিয়ালস গুলো যখন এইরকম ঢাল বেয়ে বেয়ে এখানে সঞ্চিত থাকে, ছাই ভস্ম এসব সঞ্চিত থাকে, অনেক সময় প্রচন্ড বৃষ্টিপাতের ফলে বা জলপ্রবাহের ফলে এগুলো একদম ওই জায়গা ছেড়ে বেরিয়ে এসে এরকম ভাবে নিচের দিকে কর্দম প্রবাহ রূপে নেমে আসে, একে বলা হয় লাহার। এবং এইরকম ঘটনা 1919 সালে জাপানে হয়েছিল, প্রচুর লোক মারা গেছিল। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব 29 এর কোয়েশ্চেনে বলছে which one of the following is not a central eruption type of volcano। সেন্ট্রাল ইরাপশন টাইপ অফ ভলকানো, এখানে আমরা দেখি কি কি রয়েছে। হাওয়াইয়ান রয়েছে। অ্যাকচুয়ালি সেন্ট্রাল ইরাপশন হচ্ছে এই রকম ধরনের, যদি দেখা যায় এইরকম মেন ভেন্টটা অনেক বড় হয়, সেটাই হচ্ছে ভেতরে ম্যাগমা লাভা হয়ে বাইরে তখন এরকম ভাবে বেরিয়ে আসে। তা এরকম সেন্ট্রাল ইরাপশন নয় কোনটা? হাওয়াইয়ান, এটা হচ্ছে সেন্ট্রাল ইরাপশন। ফিউমারাল, এইটা কিন্তু রাইট অ্যান্সার, এইটা অ্যান্সার, এটা অ্যান্সার নয়। পেলিকান, ভালকানিয়ান, এটা এটাও হচ্ছে সেন্ট্রালের মধ্যে পড়ছে। তাহলে আমরা দেখছি যে উত্তর হচ্ছে ফিউমারালস। ফিউমারালস কি? এটা যখন যে ভেন্টের মধ্য দিয়ে যখন এই ম্যাগমা লাভা বা গ্যাস এখানে এই ভেন্টের মধ্য দিয়ে যদি কেবলমাত্র এই ফিউমারালের বেলাতে আমরা দেখি শুধুমাত্র গ্যাস এবং ওয়াটার ভেপার এখান থেকে বেরোয়, তখন তাকে আমরা বলি যে ফিউমারালস। এবার আমরা 30 চলে যাব। ইনভার্সন অফ রিলিফ, এখানে যে যে অপশনগুলো বলছে তার মধ্যে এ অ্যান্টিক্লাইন্স বিকাম সিনক্লাইন, সিনক্লাইন্স বিকাম অ্যান্টিক্লাইন, আর শীতে ভ্যালি বিকাম রিজেস অ্যান্ড ভাইস ভার্সা অন এ ফোল্ডেড স্ট্রাকচার। এইটাই হচ্ছে রাইট অ্যান্সার। আমরা যদি এইরকম দেখি যে এইটাকে আমরা বলছি, এই অংশটাকে বলছি অ্যান্টিক্লাইনাল ভ্যালি, অ্যান্টিক্লাইনাল ভ্যালি। আর এইটা হচ্ছে, এই অংশটা হচ্ছে সিনক্লাইনাল ভ্যালি, ক্লাইনাল ভ্যালি। এবার আমরা চলে যাব
31 নম্বর কোয়েশ্চেনে 31 নম্বর যে কোয়েশ্চেন রয়েছে সেখানে দেখছি দ্য মোস্ট কমন টাইপ অফ মাস মুভমেন্ট ফাউন্ড ইন দ্য হিউমিড ট্রপিক ক্রান্তীয় এবং আর্দ্রক্রান্তীয় অঞ্চল। এখানে মোস্ট কমন আমরা তাহলে দেখি এখানে যে যে এগুলো রয়েছে তার মধ্যে শীত ওয়াশ এখানে যেখানে বৃষ্টিপাত বেশি হয় সেখানে তোমার এই শীতের মতো ধুয়ে যায় শীত ওয়াশ। তারপর আস্তে আস্তে আরো বড় আকারের রিল গালি এসব ফরমেশন হয়। তার জন্য এর জন্য প্রচুর বৃষ্টিপাত দরকার। সলিফ্লাকশন দেখি পরের অপশনটা, তাহলে এটা অ্যান্সার। সলিফ্লাকশন আমরা দেখছি পেরিগ্লেসিয়াল, যেখানে টেম্পারেচার খুব কম এবং এখানে ফ্রোজেন গ্রাউন্ড হয়ে থাকে, পেরিগ্লেসিয়াল কন্ডিশন। রকফলও মোটামুটি সব জায়গায় হয়, হিউমিডে হতে পারে আবার এরিডেও হতে পারে। সয়েল ক্রিপ এইটা হিউমিডেও হতে পারে আবার পেরিগ্লেসিয়ালেও হতে পারে। আর রকফল এরিডে যেমন হয় সঙ্গে সঙ্গে হিউমিডেও হতে পারে। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে এই যেখানে বৃষ্টিপাত সব থেকে বেশি হয় সেই জায়গায়, এবং জায়গাটা ট্রপিক বলছে হিউমিড ট্রপিক, সেটা হচ্ছে এটা রাইট অ্যান্সার। এবার আমরা 32 নম্বরে চলে যাব। 32 নম্বরে দেখছি একটা প্রশ্ন রয়েছে, দ্য পেভিং স্টোন হাইপোথিসিস ইজ রিলেটেড টু। পেভিং স্টোন হাইপোথিসিস এখানে বলছে ফরমেশন অফ ওশানিক ক্রাস্ট, মেটামরফিজম মানে রূপান্তরের পদ্ধতি মেটামরফিজম, মাউন্টেন বিল্ডিং ডিউ টু ভলকানিক ইরাপশনের জন্য পর্বত গঠন, আর শেষে আছে ফরমেশন অফ ইরোশনাল ল্যান্ডফর্মস ইন এরিড ল্যান্ডস্কেপ। এরিড মানে শুষ্ক জলবায়ু। এবার আমাদের যে অপশন দেয়া রয়েছে এই এ অপশনটা ফরমেশন অফ ওশানিক ক্রাস্ট, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এইটা রাইট অ্যান্সার। এখানে বলছে ম্যাকিনজে এবং পার্কার তারা প্লেট মুভমেন্ট বা প্লেট টেকটনিক্স সে তত্ত্বের গুরুত্বপূর্ণ পার্সোনালিটি। তারা এই যে উলারের যে জিওমেট্রিক্যাল থিওরাম অর্থাৎ জ্যামিতিক যে উপপাদ্য, তার উপর ভিত্তি করে ম্যাকেনজি পার্কার একটা তত্ত্ব আবিষ্কার করেন যাকে পেভিং স্টোন হাইপোথিসিস বলে, যেখানে ওশানিক ক্রাস্ট কে ধরা হয়েছে নিউলি মিড ওশানিক রিজের, যেখানে ওশানিক ক্রাস্ট ওয়াজ কনসিডার্ড টু বি নিউলি ফর্মড at mid-oceanic ridges and destroyed at trenches. স্বাভাবিকভাবে A is the right answer. Next question 33 তে আমরা দেখব যে কোয়েশ্চেন রয়েছে সেখানে decomposition of silicate minerals due to presence of humid acid এখানে বলছে কার্বনেশন। আমরা জানি কেমিক্যাল ওয়েদারিং এর একটা প্রসেস কার্বনেশন, কার্বন অ্যাডিশন হয়। সলিউশন এখানে দ্রবণ গুলে যায় জলের সঙ্গে অ্যাসিডের সঙ্গে। লিচিং এখানে তো একটা হচ্ছে সয়েল প্রোফাইল থেকে এ হরাইজন থেকে বি হরাইজনে জল ঢোকে। আর নেক্সট হচ্ছে চিলেশন। এই চিলেশন ইজ দ্য রাইট অ্যান্সার। এই অ্যাকচুয়ালি হিউমিক অ্যাসিড যেটা বলছে হিউমিক অ্যাসিড অ্যাক্টিভেট চিলেশন। এই হিউমিড অ্যাসিডই চিলেশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে and help in the decomposition of silicate minerals। এবং এই হিউমিক অ্যাসিডটা এই সিলিকেট মিনারেলসকে বিয়োজিত করে।
এটাই অ্যান্সার। এবার 34 আমরা চলে যাব। 34 কোয়েশ্চেনে আমরা দেখছি ওয়েগনারস থিওরি of continental drift begins from Carboniferous period because এখানে যে অপশনগুলো দেয়া আছে সেই অপশনগুলোর মধ্যে ডি অপশনটা হচ্ছে অ্যান্সার, কারণ দ্য ডিস্ট্রিবিউশন অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস ক্যান লার্জলি বি এক্সপ্লেইনড। কি বলছে? এই যে প্যানজিয়া অবস্থা মানে যেখানে অল ল্যান্ডমাসেস একসঙ্গে ছিল, সেই প্যানজিয়া অবস্থায় আমরা দেখছি ওয়েগনার বলছেন কার্বনিফেরাস পিরিয়ডে। প্যানজিয়া অবস্থা দেখলাম কার্বনিফেরাস পিরিয়ডে, এবং ওয়েগনার প্রি কার্বনিফেরাস টাইমস এর কথা তেমন ভাবে ডেসক্রাইব করেননি, কিন্তু কার্বনিফেরাস পিরিয়ড থেকে দ্য ডিস্ট্রিবিউশন অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস, এই যে প্রাণী উদ্ভিদের বন্টন, এটা সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। এরপর আমরা চলে যাব 35 কোয়েশ্চেন নম্বর 35 এ আমরা দেখছি টেট্রাহেডাল হাইপোথিসিস ওয়াজ পস্টুলেটেড বাই। প্রথম অপশন আমরা দেখছি হ্যারি হেস, সি ফ্লোর স্প্রেডিং। আমরা জানি সি ফ্লোর স্প্রেডিং থিওরি প্রবক্তা। লোথিয়ান গ্রিন, এইটাই হচ্ছে রাইট অ্যান্সার, টেট্রাহেডাল হাইপোথিসিস, যেখানে কন্টিনেন্টস এবং ওশানের ডিস্ট্রিবিউশন সম্পর্কে বলা আছে। উলরিচ মর্গানকে আমরা জানি সব থেকে বিখ্যাত হচ্ছে তোমার প্লেট টেকটনিক্স থিওরির অন্যতম সাপোর্টার। আর এফ বি টেলর তো আমরা জানি যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরির প্রবক্তা, অন্যতম প্রবক্তা। এবার আমরা 36 এ চলে যাব। 36 এ বলছে রিলিফ ফিচার্স অফ দ্য ফার্স্ট অর্ডারস আর। এখানে ফার্স্ট অর্ডারস যে অপশনগুলো রয়েছে, এখানে এ কন্টিনেন্ট আর বি ওশান বেসিনস, বোথ আর রাইট অ্যান্সার। এই দুটোই হচ্ছে অ্যান্সার। আবার যদি আমরা একসঙ্গে বলি যে কন্টিনেন্ট অ্যান্ড ওশান বেসিনস, এইটাও অ্যান্সার। তাহলে দুটো যখন একসঙ্গে পাচ্ছি, আমরা এইটাকে অ্যান্সার না বলে আমরা এই সিটাকেই অ্যাকচুয়াল অ্যান্সার ধরে নেব। মাইক্রো রিলিফ ফিচার্স, ছোট ছোট মানে ভূমিরূপগত যে ভূমিরূপ, ছোট ছোট ভূমিরূপকে বলে। এখন চর্লে বলছেন, চর্লে CHORLEY, চর্লে বলছেন যে কন্টিনেন্ট অর্থাৎ মহাদেশ, মহাসাগর এবং প্লেটসের আবার দুটো ভাগ আছে, কনস্ট্রাকটিভ প্লেট আর ডিস্ট্রাকটিভ প্লেট। কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ, এই তিনটে নিয়েই কিন্তু এই ফার্স্ট অর্ডার রিলিফ, এটাই হচ্ছে ফার্স্ট অর্ডার, এটা মাথায় রাখতে হবে। নেক্সট আমরা 37 চলে যাব। 37 আমরা দেখছি পারফেক্টলি ফোলিয়েটেড মেটামরফিক রকস আর প্রডিউসড ফ্রম। এখন পারফেক্টলি মানে একদম সুন্দরভাবে, ফোলিয়েটেড যে মেটামরফিক রকস, মেটামরফিক মানে রূপান্তরিত শিলার উপর এরকম ফোলিয়েশন দেখা যায় সব থেকে ভালো কোনখানে? এই যেখানে ফোলিয়েটেড ফর্ম হয় বিতে ফাইন গ্রেনড রক্স, যেখানে রক্সের গ্রেনটা, কণাগুলো ফাইন, সূক্ষ্ম থাকে। নেক্সট আমরা চলে যাব 38 ইন অ্যান আনকনফর্মিটি
where sedimentary rocks succeeded igneous or metamorphic rocks, the situation is called. আমরা দেখি পরপর অপশনগুলোকে দেখি। এখানে পরপর ল্যামিনে, এটা হচ্ছে ল্যামিনে, the units below 1 সেন্টিমিটার থিকনেস, 1 সেন্টিমিটারের কম থিকনেসকে আমরা ল্যামিনে বলছি। নন কনফর্মিটি, এটাই হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। বলছে যেখানে where sedimentary rocks, যেখানে পাললিক শিলা succeeded igneous or metamorphic rocks। 3 নম্বর ডিসকনফর্মিটিটা কি? আমরা দেখছি যেখানে two conformable beds are separated by mere changes of sedimentary type। প্যারাকনফর্মিটিটা কি? বলছে where two sets of conformable beds are separated by same type of sediments। এই হচ্ছে উত্তর। এবার আমরা 39-এ চলে যাব। 39-এ বলছে, এটা সোজা প্রশ্ন, গ্রানাইট ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট এক্সাম্পল অফ, এখানে আমরা দেখছি ফার্স্ট অপশনটাই অ্যান্সার, অ্যাসিড ইগনিয়াস রকস। এখানে সিলিকা কন্টেন্ট থাকে 65 থেকে 85%। বেসিক ইগনিয়াস রক, যেখানে সিলিকা কন্টেন্ট থাকে 45 থেকে 60%। এখানে ব্যাসাল্ট এর এক্সাম্পল। ইন্টারমিডিয়েট, যেখানে সিলিকা আর ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ বোথ হচ্ছে সমান থাকে, দুটোই সমান থাকে। আলট্রা বেসিক ইগনিয়াস রক, সিলিকা কন্টেন্ট অনেক কম থাকে, লেস দ্যান 45%। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে এটা। এবার আমরা নেক্সট চলে যাব 40। দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট অফ আর্থ ক্রাস্ট ইজ, এখানে যতগুলো অপশন আছে অক্সিজেন হচ্ছে রাইট অ্যান্সার। এখানে আমরা দেখছি আর্থ ক্রাস্টের যে কম্পোজিশন, তার মধ্যে যতগুলো আমাদের অপশন আছে তার মধ্যে এ একাই 46% বিলং করছে, আয়রন অনলি 6%, অ্যালুমিনিয়াম অনলি 8%, আর সিলিকন অনলি 28%। স্বাভাবিকভাবে অক্সিজেন হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট, সব থেকে বেশি। তাহলে আমরা দেখলাম, আমরা আজকে যে টার্গেট নিয়েছিলাম 20টা প্রশ্ন তোমাদের সামনে এক্সপ্লেন করব, সেগুলো করলাম। নেক্সট ভিডিওতে আমরা তোমাদের জন্য পরবর্তী 20টা কোয়েশ্চেন নিয়ে উপস্থিত হব। যে কোনো ধরনের কমেন্টের জন্য বা তোমাদের কেমন লাগছে এটা জানানোর জন্য কমেন্ট বক্সে জানিও। এবং তোমরা তো জানোই যে আমাদের পিএসসি প্লাস এসএসসি বা বলো এমএসসি কোচিং চলছে, সবে শুরু হয়েছে, অফলাইন অনলাইন দু মাধ্যমেই চলছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, অফলাইন যারা কাছাকাছি থাকে তাদের জন্য সানডেতে যে ব্যবস্থা রয়েছে, সকাল 9টা থেকে 11টা 30 লেখা আছে, ওটা বেলা 12টা পর্যন্ত হবে। আর অনলাইনে তো রয়েছে সানডে টাইম 2টো থেকে 4:30, আর থার্সডেতে রয়েছে 7:30 থেকে 9টা। যারা যারা ইন্টারেস্টেড হবে তারা নিচের দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবে। ভালো করে পড়াশোনা করো এবং কোনো রকম সমস্যা হলে কমেন্ট বক্সে জানিও। প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আমরা শেষ করছি।